হ্যালো ভিউয়ার্স, আমি হিমাংশু দেবনাথ সবাইকে স্বাগত জানাচ্ছি এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত রোমান্টিক কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি। ছাত্রছাত্রীরা যাতে কবিতাটি সম্পূর্ণরূপে বুঝতে পারে সেই কারণে আমাদের আলোচনাকে আমরা কয়েকটি বিশেষ ভাগে বিভক্ত করছি। থাকবে কবি পরিচিতি, থাকবে কবিতার ভূমিকা বা প্রেক্ষাপট, থাকবে কবিতার লাউড রিডিং এবং তারপর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, তারপরে থাকবে কবিতাটি সম্পর্কে বিশদ আলোচনা। প্রথমেই আমরা জেনে নেব কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি সংক্ষিপ্ত জীবনী। 1770 খ্রিস্টাব্দের 7 এপ্রিল কাম্বারল্যান্ডের ককারমাউথে জন্মগ্রহণ করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার বাবা ছিলেন জন ওয়ার্ডসওয়ার্থ। মাত্র 8 বছর বয়সে মাকে হারান উইলিয়াম। এরপর 13 বছর বয়সে মৃত্যু হয় তার পিতার। 1791 খ্রিস্টাব্দে কেমব্রিজের সেন্ট জনস কলেজ থেকে গ্র্যাজুয়েট হন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 1789 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন মাত্র 19 বছরের ছাত্র, তখন তিনি আকৃষ্ট হন ফরাসি বিপ্লবের আদর্শে। কিন্তু তার এই আদর্শে খুব শীঘ্রই ভাটা পড়ে 1791 সালের সেপ্টেম্বর মাসের গণহত্যার ঘটনায়। তিনি গভীরভাবে শোকাহত হন এবং হতাশ ও বিষণ্ণ হয়ে তিনি ফিরে আসেন ইংল্যান্ডে এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তার এই হতাশা এবং অবসাদের সময়ে তাকে প্রতিনিয়ত সাহস এবং সান্ত্বনা জুগিয়েছেন তারই বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এরপর উইলিয়াম এবং ডরোথি চলে আসেন সমারসেটে, যেখানে তাদের সাথে পরিচয় হয় স্যামুয়েল টেইলর কোলরিজের। কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব এবং যেই বন্ধুত্বের ফলশ্রুতি 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য লিরিক্যাল ব্যালাডস এই কাব্যগ্রন্থটি। ইংরেজি সাহিত্যের ইতিহাসে দ্য লিরিক্যাল ব্যালাডস এই কাব্যগ্রন্থটির প্রকাশনাকে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়। তার কারণ তখন থেকেই ইংরেজি সাহিত্যে শুরু হয় রোমান্টিক যুগের। 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি হাচিনসনের সাথে। ভ্রমণ করতে বড় ভালোবাসতেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি জীবনে বহুবার বেড়াতে গিয়েছেন স্কটল্যান্ডে, যার ছাপ আমরা দেখতে পাই তার বহু কবিতায়। 1830 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাব্যখ্যাতি ছড়িয়ে পড়ে বিশেষভাবে। 1839 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে প্রদান করে ডিসিএল ডিগ্রি। 1843 খ্রিস্টাব্দে ওয়ার্ডসওয়ার্থ লাভ করেন কবি হিসাবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্বীকৃতি দ্য পোয়েট লরিয়েটশিপ। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য প্রিলিউড, দ্য লিরিক্যাল ব্যালাডস, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস প্রভৃতি। 1850 সালের 23 এপ্রিল মৃত্যু হয় ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সূচনাকারী এই বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এবার আমরা শুনে নেব কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. This city now doth like a garment wear, the beauty of the morning silent bare. Ships, towers, domes, theatres and temple lie open unto the field and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendor valley, rock or hill. Near saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. কবিতার বঙ্গানুবাদে যাওয়ার আগে আমরা জেনে নেব ঠিক কোন প্রেক্ষাপটে এই কবিতা লেখা হয়েছিল।
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের জার্নাল থেকে আমরা জানতে পারি 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই কবি এবং তার বোন খুব ভোরবেলায় রওনা দিয়েছিলেন ডোভার এর উদ্দেশ্যে। এখন ডোভারে যেতে গেলে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ অতিক্রম করে যেতে হয়। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইংল্যান্ডের একটি অত্যন্ত বিখ্যাত ব্রিজ, যেটি লন্ডনের টেমস নদীর উপরে প্রতিষ্ঠিত। ভোরবেলায় ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে টেমস নদীকে অতিক্রম করার সময়ে ওয়ার্ডসওয়ার্থ মোহিত হন লন্ডনের এই ভোরবেলার সৌন্দর্যে, এবং তখনই তিনি অনুপ্রাণিত হন এই কবিতা লেখার জন্য। এরপর 1802 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থ যখন ফিরছিলেন ফ্রান্স থেকে, তখন আবার তারা অতিক্রম করেন ওই টেমস নদী ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে এবং আবার দেখেন লন্ডন শহরকে। এবং তখনই ওয়ার্ডসওয়ার্থ রচনা করেন এই কবিতার ফাইনাল ভার্সন। কবিতার টাইটেলের সাথে ওই রচনার দিনটিকেও কিন্তু যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ 1802 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। তার কারণ আমরা কবিতার দুটো ভার্সন পেয়ে থাকি, একটি 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই লেখা এবং অপরটি 1802 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর লেখা। এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবথেকে স্মরণীয় কবিতাগুলির অন্যতম, এবং লন্ডন সম্পর্কে তার যে ভালোবাসা এই কবিতায় প্রকাশ পেয়েছে সেটা ওয়ার্ডসওয়ার্থের অন্যান্য কোনো কবিতায় কিন্তু দেখা যায় না। আমাদের আরও মনে রাখতে হবে এই কবিতাটি কিন্তু আসলে একটি সনেট, এবং যেটি রচিত হয়েছে ইটালিয়ান সনেট ফরম্যাটে। সনেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা পাবে ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই শেক্সপিয়ারিয়ান সনেটের প্রারম্ভিক আলোচনায়। যারা সনেটের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে বিশদভাবে জানতে চাও তারা দেখে নিতে পারো HD ফর ইংলিশ চ্যানেলের এই ভিডিওটি, সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যেটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এর আলোচনাটি। আমরা শুনে নিলাম কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই কালোজয়ী সৃষ্টি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি। এবার আমরা চলে যাব কবিতাটির লাইন বাই লাইন বাংলা অনুবাদে, অর্থাৎ আমরা জেনে নেব কবিতার প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ, এবং সেই সাথে আমরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব কবিতার প্রত্যেকটি লাইনকে। কবি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু আর নেই, অর্থাৎ পৃথিবীর এই দৃশ্যের থেকে আর কিছু সুন্দর দৃশ্য দেখানোর মতো নেই। কোন দৃশ্য? ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে লন্ডনের যে প্রাতঃকালীন সৌন্দর্য, এর থেকে নাকি সুন্দর জিনিস দেখানোর মতো আর পৃথিবীর নেই। তোমরা যদি একটু ভাবো তাহলে বুঝতে পারবে এটি একটি হাইপারবোল, অর্থাৎ অতিশয়োক্তি। কবি এই যে কথাটা বললেন সেটি আসলে কি একটি অতিশয়োক্তি, মানে একটু বাড়িয়ে বলা। কেন কবি বাড়িয়ে বলছেন? আসলে কবি সকালবেলায় ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে যে দৃশ্য দেখেছেন, এই দৃশ্যের আকস্মিকতায় কবি অত্যন্ত মুগ্ধ হয়েছেন, কবি মোহিত হয়েছেন, এবং কবি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর এর থেকে আর কিছু সুন্দর দেখানোর নেই। কিন্তু পৃথিবীর কি সত্যিই এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই? নিশ্চয়ই আছে। হয়তো কবি নিজে দেখেননি সেই দৃশ্যগুলো, বা দেখেছেন। কবির অন্যান্য কবিতাতেও কবি কিন্তু এমন এমন সব কথা বলেছেন, এমন এমন দৃশ্যের কথা বলেছেন যার প্রত্যেকটি এই দৃশ্যের সাথে তুলনীয় হতে পারে। অর্থাৎ এই দৃশ্যটি কিন্তু আমরা যদি একটু ক্রিটিক্যাল রিভিউ করি, অতুলনীয় নয়, কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে, ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি ওয়ার্ডসওয়ার্থের মনে হয়েছে এই দৃশ্য পৃথিবীর সেরা দৃশ্য, এবং কবি তার সেই বিস্ময়, তার সেই মোহিত হয়ে যাওয়া, এটা কিন্তু ব্যক্ত করেছেন তার কবিতার প্রথম লাইনে। তিনি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এর পরের লাইনে কবি বলছেন ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, অর্থাৎ বোধহীন সেই জন যে এই দৃশ্য অতিক্রম করে চলে যেতে পারবে। অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে এই ভোরবেলাতে লন্ডন শহরকে এমন সুন্দর দেখাচ্ছে, এই সৌন্দর্য যে না উপভোগ করে অতিক্রম করে চলে যেতে পারবে, উপেক্ষা করে চলে যেতে পারবে, সেই লোকটি আসলে একটি নিরেট মস্তিষ্কের লোক। তাহলে কেমন দৃশ্যের কথা কবি বলছেন? কবি বলছেন
আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। অর্থাৎ অত্যন্ত মর্মস্পর্শী এই দৃশ্য, অপরূপ, মহিম এবং অপার। অর্থাৎ এমন একটি দৃশ্য কবি দেখছেন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে সকালবেলার লন্ডনের দিকে তাকিয়ে, যে দৃশ্য তার মনকে ছুঁয়ে যাচ্ছে, যে দৃশ্য অত্যন্ত রাজকীয়, অত্যন্ত মহিমান্বিত, ম্যাজেস্টিক একটি দৃশ্য। কবি বলছেন, দিস সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। অর্থাৎ এই শহর যেন সকালের যে সৌন্দর্য তাকে একটি পোশাকের মতো পরেছে, এবং এই সৌন্দর্যটি কেমন? সাইলেন্ট, নীরব, এবং বেয়ার অর্থাৎ অনাবৃত। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে এখানে সিটি শব্দটি কিন্তু শুরু হয়েছে ক্যাপিটাল সি দিয়ে। অর্থাৎ একটা মানুষের নাম লেখার সময় যেমন তার নামের প্রথম অক্ষরটি আমরা ক্যাপিটাল লেটারে লিখি, ঠিক সেরকমই এখানেও কিন্তু সিটিকে ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়েছে। তার কারণ এখানে সিটিকে পার্সোনিফাই করা হয়েছে। অর্থাৎ সিটি যদিও সেটি কোনো মানুষ নয়, তবুও তাকে একটি মানুষ হিসাবে, তাকে একটি ব্যক্তি হিসাবে কল্পনা করা হয়েছে। অর্থাৎ লন্ডন শহরকে আমরা একটি ব্যক্তি হিসাবে কল্পনা করছি এবং লন্ডন শহরের উপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। অবশ্যই এখানে লন্ডন শহরকে একজন মোহময়ী নারী হিসাবে, একজন সুন্দরী নারী হিসাবে কল্পনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি এই সকালের সৌন্দর্যকে তার সারা শরীরে ধারণ করেছেন। কিভাবে? একটি গার্মেন্ট হিসাবে। আমরা যেমন সুন্দর সুন্দর জামা কাপড় পরি, পোশাক আশাক পরি, লন্ডনও তেমন এই সকালের সৌন্দর্যকে পরিধান করেছেন। এবং সৌন্দর্যটি কেমন? বলছেন সাইলেন্ট এবং বেয়ার, বলছেন নীরব এবং অনাবৃত। তাহলে এখানে একটি কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তার কারণ একটু আগেই কবি বলেছেন যে লন্ডন শহরটি এই সকালের সৌন্দর্যকে, এই মর্নিং বিউটিকে শরীরে ধারণ করেছেন একটি গার্মেন্ট হিসাবে। তাহলে তিনি যদি একটি গার্মেন্ট পরেই থাকবেন, তাহলে তাকে বেয়ার বলা হচ্ছে কেন? একটু ভাবনা চিন্তা করো। যখন এই কবিতাটি লেখা হয়েছে ততদিনে কিন্তু ইংল্যান্ডে ঘটে গেছে শিল্প বিপ্লব। অর্থাৎ এই লন্ডনে প্রচুর কারখানা গড়ে উঠেছে, প্রচুর কলকারখানা গড়ে উঠেছে টেমস নদীর দুপাশে, এবং সমস্ত দিন সেই কারখানাগুলো চলে এবং তার ধোঁয়ায় গোটা আকাশ ঢেকে থাকে। কিন্তু এখন কবি যখন দেখছেন তখন দৈনন্দিন জীবনের ব্যস্ততা কিন্তু শুরু হয়নি, তাই আকাশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল, দূষণহীন, এবং এইভাবেই আসলে লন্ডন শহরের প্রকৃত সৌন্দর্য কবির চোখে ধরা দিচ্ছে। কবি দেখতে পেলেন অনাবৃত সেই সৌন্দর্য। অনাবৃত কেন? তার কারণ প্রতিদিন ওই ধোঁয়া, ওই দূষণ লন্ডনের সৌন্দর্যকে আবৃত করে রাখে, আবরণে ঢেকে রাখে। আজকে সেই সৌন্দর্য অনাবৃত, যেন লন্ডন একটি সুন্দরী নারী তার অবগুণ্ঠন খুলে তার সৌন্দর্যকে উন্মোচিত করেছে কবির সামনে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. অর্থাৎ জাহাজ, গম্বুজ, সৌধ, নাট্যশালা, মন্দির, দিগন্ত পর্যন্ত যত দূর চোখ যায় তত দূর আজ উজ্জ্বল এবং ঝকমকে। তার কারণ বাতাস ধোঁয়াহীন। অর্থাৎ এই ধোঁয়াহীন বাতাসে কবি আকাশ এবং মাঠ যেখানে মিশেছে সেই দিগন্ত রেখা পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছেন, তার ভেতরে জাহাজ আছে, গম্বুজ আছে, সৌধ আছে, নাট্যশালা আছে, উপাসনালয় আছে, প্রত্যেকেই আজ প্রকাশিত হয়েছে তীব্র উজ্জ্বলতায় এবং তীব্র ঝকঝকে একটা রূপে। তার কারণ বাতাস আজ নির্মল, বাতাসে আজ কোনো দূষণ নেই। এরপর কবি বলছেন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। অর্থাৎ কখনো দেখিনি আমি আগে যে সূর্য তার প্রথম কিরণোচ্ছটায় এমন উদ্ভাসিত করে পাহাড়, পর্বত আর উপত্যকা। অর্থাৎ কবি বলছেন যে তিনি এর আগে কখনো এমন সূর্যোদয় দেখেননি যেখানে সূর্য তার প্রথম কিরণ দিয়ে ধুইয়ে দিচ্ছে, পরিস্নাত করছে
পাহাড়, পর্বত আর উপত্যকা আলোকের ঝর্ণাধারায় যেন ভেসে যাচ্ছে। ওই পাহাড়, ওই পর্বত, ওই উপত্যকা ভেসে যাচ্ছে, গোটা লন্ডন শহর ভেসে যাচ্ছেন কবি। Near saw I, never felt a calm so deep. কখনো দেখিনি আমি, কখনো অনুভব করিনি এমন গভীর প্রশান্তি। অর্থাৎ কবি বলছেন নির স আই। নির এখানে আসলে নেভারের একটি শর্ট ফর্ম, তার কারণ এখানে কবিতার ছন্দ মেলানোর স্বার্থে কবি একটি সিলেবেলকে কমিয়ে দিতে হয়েছে, তাই নেভারকে দুটো সিলেবেলের একটি শব্দ হতো নেভার, এবং সেটিকে ছোট করে কবি করলেন নির। এমনটা কিন্তু কবিতায় হামেশাই করা হয়ে থাকে। তো কবি বলছেন নির স আই, অর্থাৎ আমি এমন দেখিনি। কবি দেখেননি কি? ওই যে সূর্যের প্রথম কিরণ দেখেননি। এবং নেভার ফেল্ট, আমি অনুভব করিনি। কি অনুভব করেননি? কবি অনুভব করেননি এ কাম সো ডিপ, এত প্রশান্ত, এত নিস্তব্ধ একটি পরিবেশ কবি এর আগে কখনো অনুভব করেননি। কেন করতে পারেননি? তার কারণ একটু আগেই আমরা বলেছি যে ইংল্যান্ডে কিন্তু ততদিনে শিল্প বিপ্লব ঘটে গেছে। দৈনন্দিন জীবনের যে কলকারখানার শব্দ, সেটা কখনো ইংল্যান্ডকে শান্ত, স্তব্ধ, প্রশান্ত হয়ে থাকতে দেয় না। তাই কবি সহ ওই ইংল্যান্ডের বা লন্ডনের যারা বাসিন্দা, তারা কিন্তু কখনোই এমন নিস্তব্ধতা আর অনুভব করতে পারেন না প্রাত্যহিক জীবনের ওই ব্যস্ততায়। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। এই নদটি এখন তার নিজের ইচ্ছাতে বয়ে চলেছে, অর্থাৎ নদ এখন তার আপন বেগে বয়ে চলেছে। এখানে কোন নদের কথা বলা হয়েছে? এখানে টেমস নদের কথা বলা হয়েছে। এবং নদ আমরা এই কারণেই বলছি, তার কারণ কবি কিন্তু ওই টেমসের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করেছেন, সেটি কবি ব্যবহার করেছেন হিজ, অর্থাৎ হিজ একটি ম্যাসকুলাইন প্রোনাউন। তো দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নদী তার আপন বেগে বয়ে চলছে। তাহলে অন্য সময়ে কি নদী তার আপন বেগে বয়ে চলতে পারে না? না, পারে না। তার কারণ টেমস হচ্ছে ইংল্যান্ডের সবথেকে ব্যস্ততম নদী, এবং যখন প্রাত্যহিক ব্যস্ততা শুরু হয়ে যায়, দিনের ক্রিয়াকর্ম শুরু হয়ে যায়, তখন টেমস নদের ওপর দিয়ে প্রচুর নৌযান চলাচল করে, যা টেমসের স্বাভাবিক গতিকে বাধা দান করে। কিন্তু এখন তো সেসব নেই, এখন ভোরবেলা, এখন কোনো যাতায়াত নেই নদীর ওপর দিয়ে। তাই নদী এখন তার নিজের গতিতে, নিজের বেগে বয়ে চলেছে। অর্থাৎ এক্ষেত্রে প্রকৃতি কোনোভাবেই যান্ত্রিকতার দ্বারা বাধাপ্রাপ্ত হয়নি। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হা ঈশ্বর, ওই বাড়িগুলো মনে হচ্ছে ঘুমাচ্ছে। এখন কবি হঠাৎ করে ডিয়ার গড বলছেন কেন? কবি এই যে সুন্দর দৃশ্য এতক্ষণ ধরে দেখছেন, এটা দেখে তিনি বিস্মিত, এবং এই দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানালেন ঈশ্বরকে এই কথাটি বলে, ডিয়ার গড, হা ঈশ্বর। এবং তারপরেই তার মনে হচ্ছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ওই বাড়িগুলো ঘুমাচ্ছে। এর দুটো মানে হতে পারে। একটা হচ্ছে যে ইংল্যান্ডের যে বাড়িগুলো, লন্ডনের যে বাড়িগুলো, সেগুলো ঘুমাচ্ছে। আরেকটা অর্থ হতে পারে যে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, অথচ ওরা দেখতে পারছে না। এটার জন্যও কবি বিস্মিত হতে পারেন এবং ঈশ্বরকে বলতে পারেন যে হে ঈশ্বর, ওরা তো দেখতে পেল না, আমি দেখতে পেলাম। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এক বিশাল হৃদয়, এক শক্তিশালী হৃদয় এখন চুপ হয়ে আছে। এখানে কিন্তু একটি ইমেজ আছে, এখানে একটি সিম্বল আছে। কি না বলছেন? অল দ্যাট মাইটি হার্ট। হার্ট মানে হৃৎপিণ্ড। তো লন্ডনকে একটি বিশাল হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হলো। কার হৃৎপিণ্ড? আর এত বিশাল কেন বলা হচ্ছে? তার কারণ ইংল্যান্ড হচ্ছে সেই বিশাল দেশ, যাকে একটি দৈত্যের সাথে, একটি জায়ান্টের সাথে তুলনা করা হচ্ছে। একজন জায়ান্টের হার্টই তো মাইটি হার্ট হবে। তো ইংল্যান্ড হচ্ছে এখানে সেই জায়ান্ট, এবং হার্ট অফ দ্য জায়ান্ট অর্থাৎ হার্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে লন্ডন। লন্ডন হচ্ছে সেই মাইটি হার্ট, সেটি এখন লাইং স্টিল, শুয়ে আছে। কিভাবে? শান্ত হয়ে। কেন স্টিল? তার কারণ একটি হার্ট যদি চালু থাকে তাহলে সবসময় সে একটি আওয়াজ করে, হার্ট বিটিং একটি সাউন্ড হয়। লন্ডন যদি হার্ট হয় তাহলে হার্ট বিটিং সাউন্ড হচ্ছে
তার ওই কলকারখানার প্রতিনিয়ত যে আওয়াজ হয় সেই আওয়াজটাই হচ্ছে ওই হার্টের আওয়াজ। কিন্তু কলকারখানা এখন বন্ধ, তাই দ্য মাইটি হার্ট, ওই শক্তিশালী হৃদয়, ওই বিশাল ক্ষমতাশালী হৃদয় এখন চুপ করে আছে। আরও একটি মিনিং আমরা করতে পারি, তার কারণ যে সময়ে কবিতাটি লেখা হচ্ছে সেই সময় কিন্তু ইংল্যান্ড বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ শক্তি, সবথেকে শক্তিশালী একটি দেশ, যাদের কর্তৃত্ব রয়েছে বিশ্বের অন্যান্য আরও অনেক দেশের ওপরে। তো সেক্ষেত্রে এই জায়ান্ট হার্ট, এই মাইটি হার্ট, যে কিনা একটি বিশাল শক্তির প্রতীক, সে এখন চুপ করে রয়েছে। অর্থাৎ এই শক্তিশালী হৃদয় যে ঠিক কতটা শক্তিশালী তার পরিমাপ কিন্তু আমরা করতে পারছি না এই ইংল্যান্ডের এই সকাল দেখে, লন্ডনের এই সকাল দেখে, যেটা কবি ওয়ার্ডসওয়ার্থ দেখছেন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে। এভাবেই শেষ হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই বিখ্যাত সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। যেহেতু এটি একটি সনেট এবং ইটালিয়ান সনেট, এই ইটালিয়ান সনেটের ঘরানা মেনেই এর রাইম স্কিম কিন্তু ABBA ABBA CD CD CD। তো এই ছিল কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে আজকের আলোচনা এবং তোমরা সবাই বুঝতে পেরেছো এই কবিতাটি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো HD ফর ইংলিশ।